দর্শক, গ্রিন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন কাজী রওনক হোসেন। রওনক ভাই, কেমন আছেন? এই তো ভালোই আছি। আপনার মোটামুটি। নামের শুরুতে তো কাজী, কাজী, এবং জি। এই কাজী ডক্টর কাজী মোতাহার হোসেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সঞ্জিদা খাতুন, কাজী আনোয়ার হোসেন। কাজী আনোয়ার হোসেন, মাসুদ রানা সিরিজ, কুয়াশা সিরিজ, ওয়েস্ট্রান। এই শুরুটা থেকে একটু জানতে চাই যে এই বংশের যে একটা আনন্দ, গৌরব, এটা কিভাবে আপনি ধারণ করেন? আমি সবচেয়ে বড় কথা, যখন আমি আ মানে আমার সুযোগ হয়েছিল, বা আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে চাচার মৃত্যুর দিন পর্যন্ত আমি ওনার খুব কাছেই ছিলাম। চাচা মানে কাজী ডক্টর কাজী মোতাহার হোসেন। মোতাহার হোসেন। ও, অসাধারণ। দাবারু, দাবারু বিজ্ঞানী, বিজ্ঞানী, কাজী নজরুল ইসলামের বন্ধু, বন্ধু, মতিহার। যিনি বলতেন মতিহার চিঠি লিখেছেন। জি। তো ওই আসলে খুব ভালো লাগে যখন আমি শহীদ মিনারের সামনে যাই, পরিসংখ্যান বিভাগের দিকে তাকাই, তাকালে দেখি যে ভবনটির নাম কাজী মোতাহার হোসেন ভবন, আহ, এবং মনে হয় যে এই কাজের আমিও একটি অংশ। নিশ্চয়ই। তো এখান থেকেই শুরু। আর যেটা হলো যে আমরা ৬২ সালে, ১৯৬২ সালে। ১৯৬২ সালে আমরা এই সেগুনবাগিচায় আসি। এসে সেখানে তখন চাচারা থাকতেন একতলায়, আমরা থাকতাম তিনতলায়। এবং এখানে সঞ্জিদা খাতুন, ফাহমিদা খাতুন, জোবায়দা মির্জা সবচেয়ে বড়, যিনি ঢাকা কলেজের ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, সবাই এখানে ছিলেন। কাজী আনোয়ার হোসেন ছিলেন। পরে আবার আহ, ইংল্যান্ড থেকে ফিরে এলেন ওনার ছোট ভাই কাজী মাহবুব হোসেন, যিনি ওয়েস্টার্নের লেখক হিসেবে খুবই পরিচিতি লাভ করেছিলেন। তো খুবই ভালো লাগে। আর একটা মজার ব্যাপার হলো কি, যে আমি কিন্তু অঙ্কে খুব ভালো না, মানে স্ট্যাটিস্টিক্স বা এগুলোতে, খুব ফিজিক্স খুব একটা ভালো না। আমি অলসো মানে আর্টসের দিকেই ঝোঁক ছিল। কিন্তু বাবা মার কারণে আমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, নটরডেম কলেজ পর্যন্ত আমাকে সায়েন্সে থাকতে হয়েছে। তারপরে আমি চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে আর্টসে, জার্নালিজম ডিপার্টমেন্টে। এবং আমি জার্নালিজম ডিপার্টমেন্টের অনার্সের ফার্স্ট ব্যাচ। কত সালে? এটা 77-এ। তখন তো আপনাদের অনেক বন্ধু বান্ধব ছিল। হ্যাঁ, 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 অনেক বন্ধু-বান্ধব ছিল। তো তাদের ভিতরে আমি বলব, তবে একটা জিনিস যেটা আমি বলতে চাই, সেটা হলো যে তখন আমরা ফার্স্ট ব্যাচে মাত্র ১৮ জনকে নেওয়া হয়েছিল ২৮০০ ছেলেমেয়ের ভেতর থেকে। ২৮০০ ছেলের মধ্যে ১৮ জন। ১৮ জনকে নেওয়া হয়েছিল। সেখান থেকে আবার ৩ জন চলে গেছিল। শেষ পর্যন্ত আমরা মাত্র ১৫ জন ছিলাম ওই ব্যাচে। কে কে ছিলেন? আমরা ছিলাম, আমাদের ছিল আশফাক মুনির, ওই যে মারা গেলেন যে রোড অ্যাক্সিডেন্টে। আমাদের সাথে ছিল রাশিদা মহিউদ্দিন, ইংরেজি খবর মুনির পড়তো। চৌধুরীর ছেলে। আশফাক মুনির মুনির চৌধুরীর ছেলে। জি। রাশিদা মহিউদ্দিন নিউজ পড়তেন। নিউজ পড়তেন, ইংরেজি নিউজ পড়তেন। টেলিভিশন। হ্যাঁ, তারপরে ডক্টর সুব্রত শঙ্কর, উনি মাত্র রিটায়ার করে আসলেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে। লাস্ট পোস্টিং ছিল ওয়াশিংটনে, ওখান থেকে ফিরে এলেন। ডক্টর আলী রিয়াজ, জি। যিনি গত ইন্টারিম গভর্নমেন্টের সময় খুবই আলোচিত ব্যক্তিত্ব, উনি আমার ব্যাচমেট। শওকত মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, উনিও আমার ব্যাচমেট। রিনা সুলতানা চমৎকার নাটক করতেন, অভিনয় করতেন, বিশেষ করে বিটিভিতে। আমার যতদূর মনে পড়ে সকাল সন্ধ্যায় তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৮০ দশকের শেষের দিকে, ৯০ দশকের শুরুতে। জি। তো আমাদের ব্যাচটা এই সকাল সন্ধ্যাটা লিখেছিলেন মমতাজ হোসেন। হ্যাঁ, মিঠুর মা। হ্যাঁ। মিঠু তো একটা আনফরচুনেটলি একটা ডেথ হয়ে গেল। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই ১৫ জনের ভেতরে ১৫ জনই কিন্তু আমরা যার যার ক্ষেত্রে মোটামুটি শীর্ষে। জি। এখানে কোনো নাই। অন্যান্য যেটা হয় যে ৬০ জনের ভিতরে ২ জন ভালো করলো, বাকিরা করলো না, কিন্তু না। আমরা এই ১৫ জনের ভিতরে ১৫ জনই অ্যাকচুয়ালি এটা ছাঁকা একটা গ্রুপকে নেওয়া হয়েছিল। সাংবাদিকতা পাশ করলেন। সাংবাদিকতা কোথায় কিভাবে শুরু করেছিলেন? আমি কলেজে থাকতেই সাংবাদিকতা করতাম। আচ্ছা। এবং আমার মজার ব্যাপার যেটা হলো যে ফটোগ্রাফি ছিল আমার খুব একটা প্যাশন, কিন্তু সেই সময়। আর পাশাপাশি আমি কিন্তু অসংখ্য রিপোর্ট, ফিচার এবং কভার স্টোরি করেছি। আমি 81-এ আমি সাতক্ষীরায় প্রেসিডেন্ট সত্তারের সাথে গেছি তার ইলেকশন কভার করতে। তখন আমি সাপ্তাহিক স্পষ্টবাদী নামে একটি পত্রিকা ছিল, কমলাপুর থেকে বেরোতো, সেখানে কাজ করতাম। আমি সচিত্র সন্ধানীতে ছিলাম।
আমি গাজী গাজী শাহাবুদ্দিন, ভাই, হ্যাঁ। ওখানে কিন্তু শুধু গাজী শাহাবুদ্দিন না, ওখানে বেলাল চৌধুরী, কাইয়ুম চৌধুরী, এরা আড্ডা পুরো বসাতেন একদম বিশাল আড্ডা। কলকাতা থেকে সুনীল সুনীল গাঙ্গুলি, এলেন, সমরেশ মজুমদার সবাই আসতো। শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় সবাই আসতো। তো এটা এক ছিল। আর পরবর্তীতে আমি তো বিচিত্রা এবং দৈনিক বাংলা এই দুটোতেই আমি কাজ করেছি। দৈনিক বাংলা আমি 83 থেকে 93 পর্যন্ত 10 বছর কাজ করেছি, এবং তারপরে যে কোনো কারণে না, কাজ করলাম, ছাড়লেন কেন? আমি ছাড়লাম। আসলে আমার কাছে সার্বিক পরিস্থিতিটা আমার কাছে ভালো লাগে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো লাগে নাই দেখে আমি ছেড়ে দিলাম। কিন্তু যেই সময় আমি ছেড়েছি ভালো লাগে নাই দেখে, আর এখনকার সাথে যদি আমি তুলনা করি, তাহলে বোধহয় আমি এই প্রফেশনে আসতামই না। আহ, আমি যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা করতে চাই বা আপনার কাছে জানতে চাই, আমার হাতে একটা পত্রিকা আছে, দর্শক, এটা হচ্ছে সরগম। আপনি বলছিলেন যে উপমহাদেশে এরকম সঙ্গীত কেন্দ্রিক আর কোনো নিয়মিত পত্রিকা নাই, অনিয়মিত আছে। আপনি 30 বছর ধরে সরগম সম্পাদনা করছেন, কিন্তু এখন তো গানের একটা ভুবন, নিষিদ্ধ ভুবন বাংলাদেশে প্রায় অনেকটাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বুক চিতিয়ে নিয়মিত এই পত্রিকাটা প্রতি মাসে, এবং আপনি বলছেন যে মাসের 1-2 দিন আগেই বেরিয়ে যায়, 1 তারিখের জায়গায় কখনো 2 তারিখ হয়নি। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে যে আমার যেটা সিস্টেম, আমি খুবই সিস্টেমেটিক লোক, খুবই ক্যালকুলেটিভ লোক, এবং সেইভাবে আমি এটা করি। আর এটা যেটা হলো যে আপনি যদি নিজে চান, অসম্ভব কিছুই না, সব কিছুই সম্ভব। কিন্তু আপনার চাওয়াটা সিনসিয়ার হতে হবে। আর যেটা আমি বলছি এখানে একটু আমি অ্যাড করি, জি, যে নিশ্চয়ই। এই মুহূর্তে তো নাই। আগে একটা পত্রিকা ছিল কলকাতা থেকে বেরোতো, সুরছন্দা নামে। তো সেটার যিনি প্রকাশক ও সম্পাদক, উনি মারা যাবার পর এটা বন্ধ হয়ে যায়। আর এ ধরনের পত্রিকা আমি মানে প্রকাশ্যেই আজকে বলি যে এ ধরনের পত্রিকা আমি চোখ বন্ধ করলে এটা চোখ বন্ধ করবে। নিশ্চয়ই। এই যে সংখ্যাটা, এটা সম্ভবত লেটেস্ট সংখ্যা আমার হাতে। না, লেটেস্ট সংখ্যা হচ্ছে এটা। আশা ভোসলে। আশা আশা ভোসলে। ভোসলের কাছে যাব, তার আগে আপনি এইখানে যে ছবিটা রেখেছেন, চলে গেলেন মাহবুবুর রহমান, মাহবুবুর এক রহমান। অসাধারণ শিল্পী ছিলেন। তিনি প্রয়াত হয়েছেন। আমার ধারণা যে এই বাংলাদেশের খুব কম মানুষই তার সম্পর্কে এখন জানে, অথচ তিনি খান আতাউর রহমানের স্ত্রী স্ত্রী ছিলেন। ছিলেন। বলুন তার হ্যাঁ, সম্পর্কে। অ্যাকচুয়ালি ওনার কন্যা রুমানা, সেও কিন্তু খুব ভালো ভালো একজন গান গায়। শিল্পী, গান গায়। আর মানে কি বলবো, যে আমাদের দুর্ভাগ্য হলো, এটা বললে আপনি অবাক হবেন, এখানে অনেক শিল্পী আছে যারা এখন গ্রামে চলে গেছে, যাদের বয়স ধরেন 70-80-র উপরে। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় অথবা সংশ্লিষ্ট যারা, তাদের কাছে এরা বেঁচে নেই। অপাঙ্ক্তেয়। অপাঙ্ক্তেয় তো অন্য জিনিস, মানে জি। এরা যে বেঁচে আছেন এটাই তারা জানে না। আমি কিন্তু এখানে এরকম কিছু রিপোর্ট করেছি, করার পর তারা বলছে যে, রনক ভাই আপনি যে করলেন, এটা কি পুরনো রিপোর্ট রিপিট করলেন? আমি বলছি, না রে ভাই, উনি জলজন্ত মানুষ, বেঁচে আছেন, একটু খোঁজ নাও, খোঁজ নাও। দায়িত্ব এবং- পালন করো। এবং তারপরে কিন্তু তাকে 21 পদকও দিয়েছে। এটা এটা হচ্ছে দায়িত্ব। খুব ভালো মানুষ। উনি কিন্তু প্লেব্যাক 60-এর দশকের সিনেমায়ও কিন্তু গান গেয়েছিলেন। প্রচুর গান করেছেন, প্রচুর গান করেছেন। মানে এখনকার মতন তো এরকম হয় না যে দিনে 10টা গান বের হয়, হ্যাঁ, আর লাখ লাখ ভিউ। জি। এই ভিউ বা সিডি, এই কোনোটাই যে মানে শিল্পীর গুণগত মানকে প্রকাশ করে না, এই জিনিসটা আমরা বুঝি না। লেটেস্ট যে সংখ্যাটি, সর্বশেষ সংখ্যা 30 বর্ষ, সংখ্যা 8 মে 2026, এবং নিভে গেল স্বর্ণযুগের শেষ সুরধ্বনি আশা ভোসলে। কি অসাধারণ কণ্ঠমাধুর্য! একেবারেই, একেবারেই। এবং মানে 20টা ভাষায় উনি প্রায় 12,000 গান করেছেন। আমি ওনাকে একটা ব্যাপারে স্যালিউট করি, উনি কিন্তু কখনো তার স্বামীকে, যদিও তার স্বামীকে পরিবার থেকে খুব কি বলবো, যে নেগলেক্ট করা হয়েছে, কিন্তু উনি তার স্বামীকে কিন্তু নেগলেক্ট করেননি। যে কারণে রাহুল দেব বর্মন মানে পঞ্চমকে বিয়ে করার পরেও উনি এই নামটি কিন্তু ধারণ করে রেখেছেন তার মৃত্যু পর্যন্ত। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে একটা অনেক বড় ব্যাপার। অনেক বড় ব্যাপার, মনস্তাত্ত্বিকভাবে অনেক বড় ব্যাপার। তো আমি যেটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে এর আর্থিক বুনিয়াদ তো খুব শোচনীয়।
শোচনীয়র নিচে যদি আর কিছু থাকে তাহলে সেটাই। কেন এই প্রেম, কেন এই সরগম? এটার মূল ব্যাপারটা যেটা হলো যে এর আগে, সরগমের আগে সঙ্গীত নামে একটা পত্রিকা ছিল। এটা আহ, তরুণ রায় নামে এক ভদ্রলোক, উনি সাংবাদিক বাংলাদেশ ছিলেন, বেতারে ছিলেন। বাংলাদেশ বেতারে ছিলেন। উনি এটা বের করতেন এবং উনি নিজে হাতে কম্পোজ করতেন। আমি যেটা বলবো এখন আমি জানি অনেক দর্শক বলবে এটা আবার কি বলছে, সেলোফেনটাও উনি নিজে তৈরি করতেন। এখনকার মতন কিন্তু সিস্টেম নাই। তখন যেটা হতো, এটা সময়টা কত সাল? এটা 93 পর্যন্ত আর হ্যাঁ, কি। তাহলে 80-র দশকের 80-র মাঝামাঝি শেষের থেকে, দিকে, হ্যাঁ। মাঝামাঝি থেকে 90-র দশকের শুরু উনি পর্যন্ত। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং ভীষণ ডেডিকেটেড ছিলেন। মানে কতটা ডেডিকেটেড হলে পরে উনি নিজে হাতে কম্পোজ করতেন এবং সেটা ছাড়তেন, কিন্তু তারপরেও ওটাকে উনি টেকাতে পারেননি। তো যাই হোক, এক পর্যায়ে উনি ওটা আমার হাতে দিয়েছিলেন। তারপরে নানান কারণে সেটা আবার তার স্ত্রী এবং কন্যা এসে আমার কাছ থেকে নিয়ে নেয়। এরপর না, থেকে এটা এটা বলার আগে হয়নি। আপনি একটু গল্প বলছিলেন যে আমার তো দুটো সম্পদ, একটা হচ্ছে সঙ্গীত আর আমার মেয়ে সেতু। কিন্তু উনি সেতুকে তার কাছেই রেখেছিলেন, সঙ্গীতটা আমার হাতে দিয়েছিলেন। কিন্তু সেটা আমি আর সঙ্গীত রাখতে পারিনি তার স্ত্রী এবং কন্যার কারণে। মানে তরুণদের প্রয়াত হওয়ার পর। প্রয়াত হওয়ার পর উনি একটা সামান্য পাইলস অপারেশনে নার্সের খামখেয়ালিতে, মানে অপারেশনের পরে অক্সিজেন মাস্কটা যে থাকে, নার্স ওনাকে ঠেলে নিয়ে আসতেছে, অক্সিজেন মাস্কটা যে খুলে গেছে এটা সে দেখে নাই। বাতাস ঢুকে সাথে সাথে কমাতে চলে গেছে। অত্যন্ত দুঃখজনক এবং মানে নেগলিজেন্সির চূড়ান্ত। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ দার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যাই হোক, তারপর থেকে আপনার হাতে আজ 30 বছর। তো আমি যেটা জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এর তো অর্থনৈতিকভাবে খুব বিপর্যস্ত অবস্থা, এবং বাংলাদেশের ধরেন এখন সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা যেগুলো ছিল, 15 দিনের পত্রিকা, কোনো পত্রিকা তো নেই। তো এই যে কোনো পত্রিকা নেই, তার মাঝখানে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সরগমের মন্ত্রটা কি? এর মূল মন্ত্রটা হলো যে আমার যারা পাঠক তারা হলো গ্রামের, বিশেষ করে ঢাকার বাইরের, যারা 3-4 জন ভাগ করে করে পয়সা দিয়ে এই পত্রিকাটা নেয়। এটা কিন্তু আপনি শুনলে খুব অবাক হবে। অবাক তো বটেই। হ্যাঁ, এটা গ্রামে ওরা নেয় এবং ওদের এটা ভীষণ উপকারে আসে। আপনি যদি পুরো কন্টেন্টটা দেখেন, হ্যাঁ, বিচিত্র ধরনের কন্টেন্ট, হ্যাঁ, বিচিত্র একদম ধরনের, লাস্টে যান, লাস্ট পেজে যান, দেখেন যে হ্যাঁ, স্টাফ, একদম লাস্ট পেজে যান, লাস্ট পেজ, বিচিত্র ধরনের কন্টেন্ট। এই যে স্টাফ নোটেশন, স্টাফ নোটেশন প্রতিটা সংখ্যায় অ্যাটলিস্ট 3 থেকে 4টা জনপ্রিয় গানের নোটেশন থাকবে। এই নোটেশনগুলো থাকে, তার আগে থাকে হলো মানে শিক্ষার্থীদের জন্য পাতা, সেখানে শিক্ষার্থীদেরকে বিভিন্ন রাগ, ঠাট, তাল, লয় ইত্যাদি শেখানো হয়। জি। তো এইভাবে পুরো কন্টেন্টটা যদি আপনি দেখেন, তাতে ইন্টারেস্টিং যেমন ব্যাপার আছে, আবার শেখারও প্রচুর প্রচুর আছে। এবং সারা দেশের প্রচুর সাংস্কৃতিক খবর আপনি ছবি সহ ছাপছেন। শুধু তাই না, আমার এটাতে পারতপক্ষে কোনো মৃত্যু সংবাদ বাদ যায় না, যেটা এই দেশের অথবা বাইরের শিল্পী, গানের মানুষ, গানের মানুষ। এবং এটা সত্যি সত্যি বলছি যে মানে বহু নামকরা ওস্তাদরাও মারা গেছেন, তাদের কোনো খবর, একটা অক্ষর আপনি কোনো পত্রিকা পাবেন না, কিন্তু এখানে সেটা আছে। এটা আমি সব সময় এটা হ্যাঁ, এই যে চলে গেলেন ভাওয়াইয়া গানের রাজপুত্র মুস্তফা জামান আব্বাস, আব্বাসুদ্দিন সাহেবের ছেলে, এটা কে না জানে। নীরবে চলে গেলেন জিনাত রেহানা, কি অসাধারণ একজন শিল্পী ছিলেন আমাদের। ওনার মাও নাম করে গীতিকার এবং জেবুন্নেসা জামান, জেবুন্নেসা জামান, তাই না? আর এক আমাদের সঙ্গীতের কিংবদন্তি। আমি এখানে ফরিদা একটু, পারভীন। হ্যাঁ, একটা সেকেন্ড খালি বলি যে আমার মানে পরম সৌভাগ্য হয়েছিল যে কুষ্টিয়াতে ওনার বাসায় সারা রাত থেকে, তখন জাফর ভাই ছিলেন, জাফর ভাই এবং আবু জাফর এবং ফরিদা পারভীন, তারা সারা রাত গল্প করেছে এবং গান শুনিয়েছে আমাকে। এটা বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এবং তখন কিন্তু এই ফরিদা পারভীন না, তখন ছিলেন একেবারে মানে লালনের ছেউরিয়ার ফরিদা পারভীন।
সুরের সুবর্ণ, ত্রিশের গৌরব গাথা, এই ত্রিশের গৌরব গাথা এটা কি স্বর্গামে সারগামে 30 বছর পালন করেছেন পালন আপনারা? করেছি। অসাধারণ একটা ব্যাপার। এবং আমাদের সঙ্গীতের আর এক কিংবদন্তি যার কোনো তুলনা হয় না। সঙ্গীতের উনার ৬০ বছর। 60 বছর, হ্যাঁ। এই এই জিনিসগুলো আপনি কিভাবে সংগ্রহ করেন বা কিভাবে মাথায় রাখেন যে এই বিষয়গুলোকে নিয়ে আমাকে এবার কভার স্টোরি করতে হবে, কিংবা আমার তো ধরেন যে প্রতিষ্ঠাবার্ষিকীর ক্ষেত্রে যে 1 অক্টোবর প্রতি বছর এটা প্রতিষ্ঠাবার্ষিকী হয় এবং সেটা আমি বেশ বড় করেই করি এবং বাংলাদেশের শিল্পীরা খুরশিদ আলম থেকে শুরু করে আকরামুল ইসলাম, রেবেকা সুলতানা এরা সবাই আসেন এখানে। আর অন্যান্য দিনগুলো এগুলো আমি তো রেগুলার এটা টাচে থাকি। হ্যাঁ, রাইট। রেগুলার টাচে থাকি দেখে আমি প্রত্যেকটা নিউজই খেয়াল রাখি। যেমন ধরেন যে মোতালিব বিশ্বাসের 93 ওনার বয়স এখন। মোতালিব বিশ্বাসের উপরে আমি যখন করেছি কভার স্টোরি, তো উনি নিজেই অবাক হয়ে গেছেন যে আমি এত ইনফরমেশন কোত্থেকে পেয়েছি। অ্যাকচুয়ালি আমার তো রেফারেন্স ফাইল আছে, জি, রেফারেন্স জি, জি, জি। প্রচুর আছে। রুনা লায়লাকে কি কি এগুলো তো আপনার রিপোর্টার আছে, তারা হ্যাঁ, করে, বা রিপোর্টার আপনার আছে লেখক আছে। আছে আমি প্রয়োজন হলে আমি ফোন করে বলে দেই। হুম, 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 হুম। এটা মানে আমার সাথে কালচারাল এরিনার জি। প্রত্যেক শিল্পীরই সম্পর্ক বা যোগাযোগ আছে। এবং সেটা আপনাকে রাখতেই হয় এই হ্যাঁ, পত্রিকাটাকে সমৃদ্ধ করবার হ্যাঁ, জন্যে। এটার জন্যে আর ওই যে পারিবারিকভাবেও যেহেতু তারা জানে যে আমি কোন পরিবারের, হুম। কার ভাই, কি কাজ করছেন? কি কাজ করছি। ফলে আমি ফোন করে ফেরদৌসী রহমানকে এখন ফোন করব। হুম। উনি বলবেন যে, "ভাইয়া কেমন আছো? আসো" ইত্যাদি, ইত্যাদি। আচ্ছা। ভিন্ন আমেজে সারা দেশে অমর একুশে পালিত। মানে ২১ মানেই তো আমাদের বাংলাদেশ, আমাদের বাংলা ভাষা, এবং ওই যে গানটা, ওরা আমার মুখের ভাষা কাইরা কায়রা নিতে নিতে চায়, চায়। হ্যাঁ, আমাদের আব্দুল লতিফ। আব্দুল লতিফের। আ এ উনাকে নিয়ে বলা হচ্ছে, জিনাত আপাকে নিয়েও বলা হয়েছে, ৩০ বছর বলা হয়েছে, এবং আরো যেটা বলবো সেটি হচ্ছে যে আপনি এই সর্বশেষ আরেকটা যেটা কাজ করেছেন, যিনি গানের মানুষ না কিন্তু রাজনীতির একজন মানুষ। তিনি হচ্ছেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে নিয়েও আপনি একটি কভার স্টোরি করেছেন। এর মধ্য দিয়ে মনে হয় যে জীবনের যে বোধ, এবং সংগীত তো আসলে রাজনীতি। রাজনীতি মানেই তো সংগীত। তো তার সঙ্গে যে একটা সম্পৃক্ততা আপনি তৈরি করে দিয়েছেন। আমি এই সম্পর্কে একটু খালি বলি। সেটা হচ্ছে যে ২ টো ব্যাপার। একটা ব্যাপার হলো যে উনি আমাদের জনগণের হৃদয়ের যে স্থানে ছিলেন, জি। আমি মনে করেছি যে এটা ওনার প্রাপ্য। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে উনি ওনার আমলে, ওনার প্রধানমন্ত্রিত্বকালে উনি বাংলাদেশের আর্ট এবং কালচারকে যে জায়গায় নিয়ে গেছেন, স মহিলা মানে নারী শিক্ষাকে যে জায়গায় নিয়ে গেছেন, আমার মনে হচ্ছে যদি আমি এটা না করি, আমি অন্যায় করব। নিশ্চয়ই। স্বীকৃতি দেওয়াটা খুব জরুরি। আমরা সেই স্বীকৃতিটা দিতে পারি না। এবং সেই স্বীকৃতিটা আপনি দিয়ে আপনার যে দায়িত্ব সেটা আপনি পালন করেছেন। আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে আপনি ফটোগ্রাফির সঙ্গে যুক্ত ছিলেন। জি। ফটোগ্রাফি নিয়ে পৃথিবীর নানা দেশে গেছেন, আপনি ট্রেনিং দিচ্ছেন। ফটোগ্রাফি এখন একটা খুব নতুন একটা মাত্রা ধারণ করেছে। এটা তো ধারণ করেছে এখন। আ আমি যেটা বলতে চাই যে আসলে ফটোগ্রাফি সবসময় অত্যন্ত আকর্ষণীয় একটা নেশা এবং পেশা। একদিকে নেশা, যেকোনো আপনি জায়গায় যান, "ভাইয়া একটা ছবি তুলে দেবেন?" জি। মানে ক্যামেরাটা এগিয়ে দিচ্ছে যে, "একটা ছবি তুলে দেন।" তো এই যে ব্যাপারগুলো থাকে সেখান থেকে যে কারণে কিন্তু বলা হয়, "টুডেজ ফটোগ্রাফি, টুমরোজ মেমোরি।" আহ! দারুণ। আ ফটোগ্রাফি তো আছেই। আমি একটু যেটা বলতে চাই সেটা হলো যে, আপনি শুরুতে বলেছিলেন, তারপরে আবার আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম। যে বাংলাদেশের সঙ্গীত অঙ্গন অনেকটা অবরুদ্ধ হয়ে গিয়েছিল। জি। আ আমি মনে বিশেষ করে গত ২ বছর আগে যে ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায় সময়। আসলো। আমি একটা কথা বলি, এটা প্রত্যেকটা লোককে বুঝতে হবে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিত্বকে বুঝতে হবে যে, যে দেশের সংস্কৃতি যত উন্নত, সেই দেশও তত উন্নত। সংস্কৃতিকে আপনি কুয়োর ভেতরে ঢুকিয়ে রেখে আপনি কিছু করতে পারবেন না। দেশের কোনো উন্নতি করতে পারবেন না। দেখেন, এই যে মাজার ভাঙা, জি। এটা কিন্তু আমি পলিটিক্যালি বলছি না, আমি এক্কেবারে একাডেমিক্যালি বলছি। এই যে মাজার ভাঙার কথা বললেন কিছু ইসলামী দল বা ইসলামী সো কল্ড লোকেরা।
তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই দেশে ইসলাম প্রচার কারা করেছে। ওই লোকেরাই করেছে, তার এই পূর্বসূরীরা হযরত করেছে। শাহজালাল করেছেন, ১২ আউলিয়া করেছেন, বাইজিদ বোস্তামি করেছেন। তারা এসছেন, এসে এখানে ইসলামের প্রচার বাগেরহাটের করেছেন। খাজা খান জাহান খাজা আলী খান জাহান আলী করেছেন। এবং আরো নাম না জানা বড়, আমরা হয়তো অজস্র। খ্যাতি না, কিন্তু নানা জায়গায়। না, এই যে আপনার মদনপুরে সোনারগাঁয়, সেখানে আপনি দেখবেন ওখানে এক একটা কবরের যে সাইজ দেখতে বুঝবেন যে এরা কত মানে লম্বা চড়া ছিল, ওখান থেকে এসছেন। তো এনারা তো মাজারের যে মাজারের ব্যাপারটা তো হলো মানুষের বিশ্বাস থেকে। আমি আপনার লখনৌতে গেছি। লখনৌতে যে দেখি যে ওখানে খাম্মান পীরের একটা মাজার আছে। তো সেখানে আমাকে গল্পটা বলল যে এই মাজারের উপর দিয়ে রেল লাইন করেছিল, রেল লাইন করে পরদিন এসে দেখে লাইন নাই। এরপরে ওরা বাধ্য হয়েছে এটা পাশ দিয়ে নিয়ে যেতে, আর কোনো সমস্যা নাই। খাজা বাবার ওখানে দেখেন, নিজামুদ্দিন আউলিয়ার ওখানে দেখেন, সারা পৃথিবীতেই এরকম কোনো না কোনো ধর্মীয় বিশ্বাসের উপরে ব্যাপার আছে। আমাদের এখানে এরা হঠাৎ করে কোন ইসলাম নিয়ে তারা লাফলাফি করলো আমি জানি না। তারপরে আমি আপনাকে বলবো, এটা তো গেল মাজারের ব্যাপারটা। আমাকে বলেন কোন কিতাবে লেখা আছে যে মানে সঙ্গীত হারাম? কোথাও নাই। আমাদের রাসূল নিজে রাবাব বাজাতেন, সুরের সঙ্গে ছিলেন। আমাদের মানে বেলাল যে আজানের ধ্বনি, বেলালের আজানের ধ্বনি, এটা কোন সঙ্গীতের চেয়ে কম? আমাকে এটা বলেন। আপনার চাচা কাজী মোতাহার হোসেন ডক্টর, বন্ধু কাজী নজরুল ইসলামের, তাদের সম্পর্কে একটা স্মৃতি আপনার কাছ থেকে শুনতে চাই আমার দর্শকদের জন্য। আচ্ছা, আসলে অনেকেই যেটা কনফিউজ করেন যে নজরুল কিন্তু এসে থাকতেন বর্ধমান হাউসে। তখন চাচা সেখানকার প্রভোস্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। তো ওইখানে থাকতেন এবং নজরুল এলেই আপনার চাচা ওই বিল্ডিংয়েই থাকতেন, দোতলায় বা নিচতলায়? নিচতলায়। নিচতলায়। উনি আসা মানেই হলো চাচি রুম থেকে বিতাড়িত, এবং চাচি বলতেন ওই যে আমার সতীন আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।